আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। তবে নতুন রাজনৈতিক দলের নাম কি হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দল ঘোষণার দিনক্ষণ তুলে ধরেন সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ক্ষমতার আধিপত্যকে লাগাম টানা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই হবে নতুন দলের কাজ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরও একটি পালক যুক্ত হতে যাচ্ছে শুক্রবার বিকেল ৩টায়। গণতন্ত্রের আতুরঘর জাতীয় সংসদ ভবনের সামনে থেকেই শুরু হবে এ দলটির শুভ সূচনা। তবে তার আগেই দলটির নাম প্রকাশ করা হবে। এ দলটির অংশীজন ছাত্র জনতা সবাই, তাই ১৫ দিন ধরে দেশ জুড়ে একটি জরিপ পরিচালনা করেন জাতীয় নাগরিক কমিটি। আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক এই জরিপে অংশ নেন ২ লাখেরও বেশি মানুষ। সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্য নিরসনের কথাই বলছেন অধিকাংশ মানুষ। জনগণের মতামতের ভিত্তিতে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে গত কয়েকদিন থেকে আলোচিত এ দল ঘোষণার দিনক্ষণ তুলে ধরেন সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার ভাবনা থেকেই নতুন দলের প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথ নিয়ে, এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি বিদেশি কূটনৈতিক, অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই থাকবেন বলেও জানান তিনি। এই শপথটি করতে চাই। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক তর্ক বিতর্কের প্রেক্ষিতে পতিত স্বৈরাচার যাতে কোনো সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশকে খাদের কিনারা থেকে উঠাতে গেলে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। খুলনা মহানগর বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। আবু তৈয়বকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা রূপসাপাড়ের জনপদ খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এমন আয়োজন দীর্ঘ ১৬ বছর পর, তাই অনেকটা উৎসব আমেজ নেতাকর্মীদের মাঝে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২ জন প্রার্থী। নগরীর সার্কিট হাউস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ১৫ বছরের দুঃশাসনে স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, তাই এখন সময় দেশ গঠনের। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে যাতে স্বৈরাচার কোনো সুযোগ না পায়। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। দলের ভেতরে গণতন্ত্রের চেষ্টা অব্যাহত থাকলে সঠিক মানুষ ধীরে ধীরে নেতৃত্বে আসবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে গণতন্ত্রের জন্য কাজ করতে হবে সবাইকেই। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো,
অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়। সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে অংশ নেন কাউন্সিলররা। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলের ভেতরে নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি দলে গণতন্ত্র চর্চাও অনেক বেশি এগিয়ে যাবে, এমনটা মনে করেন দলের নেতাকর্মীরা। আর আগামী নির্বাচনকে কেন্দ্র করে এইসব সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবেও এমনটাও আশা সাধারণ নেতাকর্মীদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, খুলনা। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে এই আলটিমেটাম দেন তারা। এছাড়া হত্যা, খুন, ধর্ষণের প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন নূর হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রা শিক্ষা ভবনের সামনে এলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা। মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার কিভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো এবং বাসে কিভাবে ডাকাত এবং ধর্ষণের ঘটনা ঘটলো। খুব ভালো ছিল এটা আমরা বলতে পারি না, কিন্তু এই সরকারকে আমরা এনেছি আমাদের সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু এই সরকার উল্টে আমাদের দিকে ভ্রুক্ষেপ না করে তাদের নিজেদের স্বার্থে বেশি তারা লিপ্ত। শিক্ষা ভবনের সামনে 2 ঘন্টার অবস্থান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এই ধর্ষকরা এবং আমাদের এই রাষ্ট্র কিভাবে এদের পাহারাদার হয়ে উঠছে, একের পর এক বিচারহীনতা এদেরকে এদিকে উস্কে দিচ্ছে। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে রাজধানীর বেইলি রোডে বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ করেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরাও। দিনের বেলাও বের হতে ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে এই যে ধর্ষক যারা হচ্ছে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তারা ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে। কেন? রাত্রে ঘুমাতে পারি না, বাসায় মানুষ ঢুকে যায়, নিজের বাসায় আমরা নিরাপদ না। এছাড়া দেশ জুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইল, ঝালকাঠি, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরো উন্নত করতে হবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন রাত থেকেই যৌথ বাহিনীর মাধ্যমে কঠোরভাবে চেকপোস্ট এবং টহল কার্যক্রম চলবে। বিকালে সচিবালয়ে কোর কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন রকন উদ্দিন। গুলি করে ছিনতাইয়ের এই ঘটনা রোববার রাতে রাজধানীর বনশ্রীর। একই রাতে ছিনতাইয়ের এমন 3টি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আর প্রতিদিন হরহামেশাই এমন দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এমন বাস্তবতায় সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতির উন্নয়নে পুলিশ সহ যৌথ বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 53 বছরেই আমাদের মনে হয় কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান রাত 3টায় সংবাদ সম্মেলন আর তার পদত্যাগের দাবির বিষয়ে। আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটু আপনাদের বোঝানোর জন্য আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি।
যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। সোমবারের বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকার বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সাথে দেখছে। আমরা চাই আপনাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে আপাতত পুলিশকে 100 ও পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সব বাহিনীকে মোটর বাইক দেবার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্র নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, তাই অবিলম্বে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি। বিকেলে ধামরায়ে ঢাকা জেলা সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দীর্ঘদিন পর রাজধানীর অদূরে ধামরায়ে যাত্রাবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় ঢাকা জেলা বিএনপির সমাবেশ। সমাবেশকে ঘিরে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও বেলা 3:30টায় উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। সেটা না করে তারা উল্টো পথে হাঁটছেন বলেও অভিযোগ করেন তিনি। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন, আজকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। বিএনপি মহাসচিব বলেন, একটি মহল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের উস্কানি দিচ্ছে, যেটা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। এবং আমি রাজনৈতিক দলগুলোকে, যারা বলছেন 2-1টা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। গণতান্ত্রিক ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত বিএনপির এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান মির্জা ফখরুল। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। সংস্কার চূড়ান্ত না হওয়ায় ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM-A নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ তার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ডিসেম্বরে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে কমিশন কাজ শুরু করলেও এখনো চূড়ান্ত হয়নি কি কি সংস্কার গৃহীত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে আরও 6 মাস। এছাড়া সীমানা নির্ধারণে আইন সংশোধন, নতুন 25 লাখ ভোটার অন্তর্ভুক্তি সহ বেশ কিছু বড় কাজ বাকি কমিশনের। এমন বাস্তবতায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের আগে কতটুকু সংস্কার করতে হবে সে বিষয়ে অন্ধকারে আছেন তারা। সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐক্যমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন, এদের আবার মেয়াদ দিয়েছেন 6 মাস। ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তাইলে কি আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বরের আগে এত কিছুর সমাধান হলে অক্টোবরেই তফসিল দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। ভোটার তালিকায় 16 লাখের বেশি মৃত ভোটার বাদ দেয়া ও রাজনৈতিক ঐক্যমত্য না আসায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই সিদ্ধান্ত দেওয়া কঠিন বলে জানান সিইসি। ভোটার লিস্টটা যদি স্বচ্ছ না হয়, জেনুইন না হয়, কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয়, তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। একটা মৃত ভোটারকে কাটা দিতে গেলে
ইটস নট সো ইজি। রাজনীতিবিদরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেই, কি সিদ্ধান্ত যদি যখন তারা আসে, সময় আসলে আমরা দেখব। তিনি জানান, চট্টগ্রাম কক্সবাজারের বাংলাদেশিদের অনেকেই রিলিফের জন্য নিজেদের রোহিঙ্গা হিসেবে নাম অন্তর্ভুক্ত করে। বর্তমানে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি নিয়েও জটিলতা আছে বলে জানান AMM নাসির উদ্দিন। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব। দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীর সঙ্গে মিটিং হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি হয়েছে জানিয়ে প্রকল্পগুলোর অর্থনৈতিক এবং নানা দিকের তদারকির পক্ষে তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যালোচনা করার বিষয়টি তুলে ধরেন। সন্ধ্যায় রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব। খাদ্য অ্যাডভাইজার এপ্রিল মাসের থেকে এই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায়, ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায়, তো ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে। ভারতে আরাম আয়েশে বসে শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন তা দুদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি কথা বলেন, বাংলাদেশকে ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের এমন বক্তব্যের প্রেক্ষিতে তৌহিদ হোসেন পাল্টা জবাবে বলেন, ভারতকেই বরং ঠিক করতে হবে বাংলাদেশের সাথে তারা কি রকম সম্পর্ক বজায় রাখতে চায়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা অহরহই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিরূপ মন্তব্য করে আসছে। অভিযোগ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ভারতের সাথে সম্মান বজায় রেখে গুড ওয়ার্কিং রিলেশন চায়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের দেয়া $29 বিলিয়ন অর্থ সহায়তার ব্যাপারে কোনো তথ্য তার কাছে নেই। যেমন রাশিয়ানরা এমনও বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এই ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। গত 6 মাসের কার্যক্রমে দেশ পরিচালনায় বর্তমান সরকারকে ব্যর্থ উল্লেখ করে পরিস্থিতির উন্নতি করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার সন্ধ্যায় বরিশালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। বরিশাল অঞ্চলকে সবসময় অবহেলিত করে রাখা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, গত 53 বছরে দেশে কোনো সঠিক ধারার রাজনৈতিক চর্চা হয়নি। জনগণের ভাগ্যের উন্নয়নে সত্যিকার অর্থে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল তা নেয়নি কেউ। ম্যান্ডেট সবসময় সফলতায় রূপান্তরিত হয় না উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ সত্যিকার অর্থে কি চায় তা বুঝে রাজনীতি করাটাই এখন রাজনীতিবিদদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায়। চতুর্থত হচ্ছে করা দরকার এবং আমরা বিশ্বাস করি শুধু কুয়াকাটা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন বলে জানিয়েছেন আবরারের ভাই ফয়াজ। গত 5 আগস্টের পরে এই ঘটনা ঘটে বলে জানান তিনি। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। বিষয়টি আদালত এবং বাদীপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেছেন আবরার ফয়াজ। আবরার ফয়াজ ফেসবুকে লিখেছেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে 5 আগস্টের পরে, অথচ তাদের জানানো হয়েছে যখন তার আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেননি তখন। অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন না করায় এবং ইটভাটা বন্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আগামী 17 মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। অবৈধ ইটভাটা নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা চলমান রিটের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এর আগে দেওয়া নির্দেশনা অনুযায়ী আজ হাইকোর্টে হাজির হন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনার, নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং সাভার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার।
তারা আদালতের সামনে ইটভাটা বন্ধে পদক্ষেপের প্রতিবেদন জমা দেন। তবে আদালত ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের কয়েক জেলায় সমাবেশ করেছে বিএনপি। মুন্সিগঞ্জের সমাবেশের প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নয়, সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের। দাবি জানান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের। ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে প্রয়োজন জনগণের সমর্থিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জবাবদিহিতার সরকার। দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে নাটোরের সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এ সময় দলের নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুদু সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী, গাইবান্ধা, রাঙামাটি সহ বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বিএনপি। অমর একুশে বইমেলায় ঘনিয়ে আসছে শেষের প্রহর। চলতি আসরে মেলার আর বাকি কয়েকটি দিন। বরাবরের মতোই সপ্তাহের কর্মব্যস্ত দিন হিসেবে সোমবার মেলায় পাঠক দর্শনার্থীদের আনাগোনা ছিল তুলনামূলক কম। সন্ধ্যার পর মানুষের আগমন কিছুটা বাড়লেও বিক্রি নিয়ে হতাশ প্রকাশকরা। বেশিরভাগ আগতরা বই দেখলেও সংগ্রহ করছেন না। এতে করে আশানুরূপ বিক্রি এবার হচ্ছে না বলে জানান প্রকাশকরা। এদিন মেলায় নতুন বই এসেছে 98টি। তো সেই তাগাদা থেকে এখানে আসলে কবিতাগুলোর মধ্যে মানুষ, প্রকৃতি, প্রযুক্তি, বিজ্ঞানের সঙ্গে যে সমন্বয়, যে মিথস্ক্রিয়া মানুষের সঙ্গে, এই বিষয়গুলো এসছে নানাভাবে। পাশাপাশি হচ্ছে যে এই যে হিউম্যান স্ট্রাগল, মানুষের যে সম্পর্কের জায়গাগুলো, সেগুলো এই কবিতার উপজীব্য বিষয়ে এসছে। মেলার ভিতরে প্রাণের উপস্থিতি একটু কম আছে, ক্রেতা কম আছে এবং প্রকাশকদের বিক্রয় তুলনামূলকভাবে অনেক অনেক কম। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত সরকার আমলে অপ্রয়োজনীয় প্রকল্প এবং টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তার দল ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্য, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে তাদের সব কথা বলেন। বক্তারা বলেন, রফতানি এবং রেমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা সম্ভব না। সেই সাথে বাণিজ্য নীতি সংশোধন না হলে রফতানিও মুখ থুবড়ে পড়বে। এছাড়া এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। সবুজে গড়ি বসত মোড়া, বৃক্ষ শোভিত নতুন ধরা, এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো 2 দিন ব্যাপী নতুন ধরা এক আবাসন উৎসব। রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে উৎসবের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান এবং জিএমডি মেইনা সাদি। পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশগত ছাড়পত্রপ্রাপ্ত কোম্পানি নতুন ধরায় প্লট বুকিং দিলেই থাকছে অভাবনীয় ছাড়। এছাড়া নতুন ধরা এক্সপ্রেস লাউঞ্জ এবং কনভেনশন সেন্টারে গর্বিত মালিক হওয়ার আকর্ষণীয় সুযোগ মিলছে এই উৎসবে। ইলেকট্রনিক্স, কঙ্কা, গ্রি এবং হাইকো পণ্যের উৎপাদনকারী এবং বিপণনকারী গ্রুপ ইলেকট্রোমার্টের বার্ষিক পার্টনার্স মিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি কনভেনশন হলে সম্মেলনের ইলেকট্রোমার্টের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নিয়াজ সেলিম কৃতজ্ঞতা প্রকাশ করেন পার্টনারদের কাছে। তিনি বলেন, দেশে ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে কাজ করছে ইলেকট্রোমার্ট গ্রুপ। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বাধিক গুণগত মান সম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের নিমিত্তে ইতিমধ্যেই নারায়ণগঞ্জে কারখানা স্থাপন করে উৎপাদন শুরু হয়েছে। সম্মেলনে গ্রুপের এমডি মোহাম্মদ নুরুল আমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কয়েকটি মডেলের মোড়ক উন্মোচন করে পারফরমেন্সের ভিত্তিতে পার্টনারদের ক্রেস্ট প্রদান করা হয়।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।